আমার বোনের ছেলে যখন শহরে পড়তে আসে তখন আমি তাকে আমার বাড়িতে থাকতে দিই, কারণ আমি বাসাতে একাই থাকতাম। আমার বর বাইরে ছিল। বরের সাথে এই ব্যাপারে কথা বললে সে রাজি হয়ে যায়। আমার বোনের ছেলে আমার অনেক খেয়াল রাখত। বাজার থেকে কোনো কিছু আনার প্রয়োজন হলে সে এনে দিত। একদিন হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। তখন আমার বোনের ছেলে বলে, এখন তুমি শুধু আরাম করবে। রাতে সে আমাকে দুধ খাওয়ানোর পর ওষুধ খাইয়ে চলে যেত। সকালবেলা ঘুম থেকে উঠলে আমি অনেক শান্তি পেতাম। একদিন আমার পেটে অনেক ব্যথা হতে শুরু করে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আমি গর্ভবতী। এই কথা শুনে আমার তো প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। বন্ধুরা, আমি তোমাদের প্রিয় লিমা আক্তার। আমি জানি আমার গল্পগুলো তোমাদের অনেক ভালো লাগে, কিন্তু তোমরা লাইক কমেন্ট করো না। এতে আমার খুব খারাপ লাগে। তাই লাইক কমেন্ট করে সম্পূর্ণ গল্পটি শুনবার অনুরোধ রইল। আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ডাক্তার যখন আমাকে বলে আমি গর্ভবতী তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি আশ্চর্য হয়ে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে থাকি। তিনি আমাকে এমন একটা কথা বলেছিলেন, সেটা শোনার পর আমার চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে গেছিল। আমার মনে হচ্ছিল আমার উপর পাহাড় ভেঙে পড়েছে। এটা কি করে সম্ভব? আমি এটা মেনে নিতে পারছিলাম না। আমি ডাক্তারকে বলি, নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। আমার শুধু পেটে ব্যথা করত। সে আমাকে দেখে হাসতে থাকে। সে আমাকে রিপোর্ট দেখায়। আমাকে বলে, বিগত 3 বছর ধরে তুমি আমার কাছে এই জন্যই তো চিকিৎসা করছো। অবশেষে আল্লাহ যখন তোমাকে খুশির খবর শুনিয়ে দিল, তখন তো তোমার আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি আমার রিপোর্ট দেখে চমকে যাই। আমি কখনো ভাবতে পারিনি আমার জীবনে কখনো এই রকম ভয়ঙ্কর ঘটনা ঘটবে। আমি তো এই কথা শুনেই ঘাবড়ে যাই। আমার বিয়ের 4 বছর হতে চলল, আর আমার বর কাজের সূত্রে বাইরে থাকে। কয়েক বছরে শুধুমাত্র 1 মাসের জন্য ভারতে আসে। আর আমি চাইতাম সেই সময় আমার ইচ্ছা যাতে পূর্ণ হয়ে যায়, যাতে আমার মন বাচ্চার উপরে থাকে, তাকে নিয়ে যাতে আমি দিন কাটাতে পারি। কিন্তু প্রত্যেকবার আমি দুঃখই পেতাম। কিন্তু এখন তো সে বিদেশে ছিল। আমি ডাক্তারকে কিছু বলিনি। নিজের রিপোর্ট নিয়ে ধীরে ধীরে বাইরে চলে আসি। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। এটা কি করে হতে পারে আমি গর্ভবতী? আমার বাড়ি ক্লিনিকের একটা গলির পরেই ছিল, কিন্তু আমার পা এত ভারী মনে হচ্ছিল যেন আমার কাঁধে অনেক ভারী কিছু চাপানো আছে। বাড়িতে আমরা শুধু দুজনই থাকতাম, আর কেউ থাকতো না। এক আমি, আর দ্বিতীয়ত মিলন। আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। কি বা ভাবতাম, মিলন আমার নিজের বোনের ছেলে ছিল, আমার নিজের বড় দিদির ছেলে। তার ব্যাপারে উল্টো পাল্টা কিছু চিন্তাও করতে পারছিলাম না আমি। তখনই সামনে নিজের বাড়ির গেট দেখে আমি চমকে উঠি। আমার মনে হচ্ছিল ক্লিনিক থেকে বাড়ি পর্যন্ত কোনো প্রাণহীন লাশকে ধাক্কা দিয়ে এত দূর নিয়ে এসেছি। আমার গলা এমনভাবে শুকিয়ে গেছিল যে আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল। আমি দরজায় বেল বাজাই, তখনই মিলন এসে দরজা খুলে দেয়। আমি বাড়ির ভিতরে চলে যাই। আমাকে দেখে সে হাসতে থাকে। আমি ঘরে যেতেই সে বলে, মাসি, আজ তুমি এত দেরি করে দিলে। আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি। তারপর আমি আর খিদে সহ্য করতে না পেরে খেয়ে নিয়েছি। তোমার জন্য খাবার নিয়ে আসি। সে আমার সাথে কথা বলছিল। সে আমার বড় দিদির ছেলে, যে চাকরি সূত্রে শহরে চলে এসেছিল, আর বিগত কিছু মাস ধরে সে আমার সাথেই থাকছে। আমার বরেরও এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না। মিলনের ব্যাপারে সে সবকিছু জানত। তাছাড়া সে অনেক খুশি ছিল। সে আমার খুব একটা চিন্তা করত না, মিলন ছিল বলে। মিলন বলল, মাসি, তোমার কি হয়েছে? মিলনের কথা শুনে আমি চমকে যাই। আমি বললাম, কিছু না, আমার খিদে নেই, মাথায় ব্যথা করছে, আমি নিজের ঘরে যাচ্ছি। এই কথা বলে আমি ঘরে চলে গেলাম। আমি রিপোর্ট টেবিলে রেখে নিজের নিষ্প্রাণ শরীর নিয়ে বসে থাকি। আমার চিন্তা শক্তি শেষ হয়ে গেছিল। মিলন আমার নিজের বোনপো ছিল, আমার দিদির ছেলে। আমি তার ব্যাপারে এমন কিছু ভাবতে পারছিলাম না। আমি ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট ছিলাম, আর দিদি সব থেকে বড়। দিদির যখন বিয়ে হয় আমার বয়স তখন 8 বছর ছিল, আর যখন মিলনের জন্ম হয় তখন আমার বয়স ছিল 10 বছর। আমার বড় দিদির শ্বশুর বাড়িতে অনেক নিয়ম ছিল। তাদের করা হুকুম ছিল 5 বার নিয়ম করে নামাজ পড়ার।
আর মিলন মসজিদে গিয়েই নামাজ পড়ত। না আমার দিদির শরীরের উপর কোনো সন্দেহ ছিল, আর নাই মিলনের চরিত্রের উপর। কিন্তু আমার কাছে যে রিপোর্ট ছিল তাতে আমার সন্দেহ মিলনের উপরেই হচ্ছিল। কারণ আমি আর মিলন ছাড়া বাড়িতে আর কোনো তৃতীয় ব্যক্তি থাকত না যার উপর আমার সন্দেহ হবে। আমি মাথায় হাত দিয়ে চুপ করে বসেছিলাম। আমার মনে পড়ে কিছুদিন ধরে মিলন আমায় দুধের সাথে ওষুধ খেতে দিত, যেটা খেয়ে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যেতাম। আর সকালে যখন আমি উঠতাম তখন অনেক আরাম লাগত। মিলন কি তাহলে আমাকে ঘুমের ওষুধ খাওয়াতো? আর আমার ঘুমিয়ে পড়ার পর কি সে কিছু করত? ফোঁটা ফোঁটা জল আমার চোখ থেকে পড়তে থাকে। আমার একরকম অস্বস্তি হতে শুরু করে। সত্যিকারের সম্পর্কে কি মানুষ এমন করতে পারে? নিজস্ব শারীরিক চাহিদা মেটানোর জন্য কয়জন মানুষ এমন করতে পারে? আমি তার মাসি ছিলাম, তার নিজের মায়ের বোন, মানে তার মায়েরই মতন। সে আমার কাছে ছেলের মতনই ছিল। আমি তার সামনে কোনো পর্দা করতাম না। তার মাথা যদি আমার ব্যাপারে এরকম ভাবেও, তবে তার মন কি করে এই পাপ, এই অন্যায় করতে সম্মতি দিল? আমি অনেক কাঁদছিলাম। আমি যে কি ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করছি তা হয়তো কেউ বুঝতেও পারবে না। আমার মনে পড়ে গেল ছোটবেলায় আমি যখন দিদির কাছে থাকতাম তখন সে আমার কোলে বসে পড়াতো। নিজের তোতলা মুখে সে আমাকে মাসি না বলে মাতি মাতি বলতো। আমি সবার ছোট ছিলাম আর সে দিদির প্রথম সন্তান ছিল। সেই জন্য আমার বাড়িতে সব থেকে বেশি সময় সে আমার সাথেই কাটাতো। যখন আমার বিয়ে ঠিক হয় তখন সে নতুন নতুন কলেজে ভর্তি হয়েছে। সে আমাকে রফিকের নাম নিয়ে অনেক রাগাতো। সে বলতো, তুমি এত সুন্দরী মনমোহিনী, আর সে লম্বা চৌড়া ছেলে, তার উপরে রাগী মেজাজের। মাসি, রফিক আঙ্কেলকে তোমার সাথে একদম মানাবে না। তোমার সাথে তো আমার মতো কোনো স্মার্ট ছেলেকে ভালো লাগবে। সে সবসময় রফিকের ব্যাপারে এই রকম বলতো। হাসতো, ইয়ার্কি করতো। আমি তার দিকে অনেক রেগে রেগে তাকাতাম। আমার আর তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ও অনেক ভালো ছিল। যখন সে আসতো রাতে অনেক কথা বলতো, হাসতো, মজা করত। সে এখনো আমায় বলে, রফিক আঙ্কেল মনে হয় বিদেশে কোনো মেম সাহেবকে বিয়ে করে নিয়েছে, সেজন্যই তো ফিরতে চায় না। আমি তার দিকে রেগে রেগে তাকাতাম আর হাসতাম। তাকে দেখে কখনো এমন মনে হতো না যে সে আমার সাথে এমন নোংরা কাজ করতে পারে। আমি এই সবই চিন্তা করছিলাম। তখনই মিলন দরজা ঠক ঠক শব্দ করে ঘরের ভিতরে এলো। তখনও তার হাতে দুধের গ্লাস ও ওষুধ ছিল। সে খুব স্বাভাবিকভাবেই আমার সামনে বসল, কিন্তু সে বিছানায় বসতেই আমি ভয়ে পিছনে সরে যাই। এই ভয় না জানি সে কি করে দেবে। এটা হওয়ারই ছিল, কারণ যে সব কথা আমি ডাক্তারের থেকে শুনে এসেছিলাম তাতে আমার জায়গায় যে কেউ থাকুক না কেন সেও ভয় পেয়ে যেত। আমি একা সেই সময় মিলনের সাথে বাড়িতে ছিলাম। সে আমাকে এইভাবে ভয় পেতে দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার মাসি, তুমি এত ভয় পেয়ে আছো কেন? সবকিছু ঠিক আছে তো? নাও, এই দুধটা খাও আর আরাম করো। মিলন আমার দিকে গ্লাসটা এগিয়ে দেয়। আমি তার কাছ থেকে গ্লাস নিয়ে পাশে রেখে দিই আর তাকে বলি, যাও এখান থেকে, আমার ঘুম পাচ্ছে। কারণ আমি জানতাম সে এখন আমার পাশে বসে তার অফিসের গল্প বলবে, আর যতক্ষণ না আমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি সে সেখান থেকে উঠবে না। আমার এই রকম কথা শুনে সে ঘাবড়ে যায় আর একটু অবাকও হয়ে যায়। কি ব্যাপার মাসি, তোমার শরীর ঠিক আছে তো? হয়তো আমায় এইভাবে কথা বলতে শুনে সে চিন্তিত হয়ে গেছে। আমার তার উপর আরো রাগ হতে থাকে। কি রকম ভাবে সে আমার সামনে নাটক করছিল, যেন সে অনেক বোকা বেচারা, কিছু জানে না আর ভীষণ ভালো মানুষ। প্রথমে তো আমার মনে হচ্ছিল যেন তার গালে জোরে একটা চড় মারি, আর তারপর রিপোর্টটা তার সামনে ছুঁড়ে মারি আর বলি, দেখো তোমার সততার প্রমাণ, আর তারপর তাকে বাড়ি থেকে বের করে দিই। কিন্তু আমি তাকে প্রমাণ সমেত ধরতে চাইতাম, না হলে সে অস্বীকার করবে। আমার মাথায় অনেক ব্যথা করছে, আমাকে একদম জাগিও না, আমি ঘুমাতে চাই। আমার এই কথার সামনে সে একদম চুপ হয়ে গেল আর উঠে দরজা পর্যন্ত চলে গেল। বলল, তুমি আরাম করো, আর হ্যাঁ, দুধটা নিশ্চয়ই খেয়ে নিও। খাবারও তো খাওনি। আর আমাকে আবারও দুধ খাওয়ার কথা বলে সে ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমি এটা জানতেই চাইতাম দুধে ওষুধ মিশিয়ে আমাকে খাইয়ে সে কি এমন নোংরা কাজ আমার সাথে করত। আমি সেই দুধের গ্লাসটা জানলা দিয়ে বাইরে ফেলে দিই। সেই জানালাটা রাস্তার দিকে ছিল, আর ওষুধটা রেখে দিয়ে ঘরের লাইট বন্ধ করে আমি ঘুমিয়ে পড়ি।
এখন আমি সেই সময়ের অপেক্ষা করছিলাম যখন মিলন ঘরের ভিতর ঢুকবে। 1 ঘন্টা কেটে গেছিল, কিন্তু আমার ঘরে কেউ আসেনি। তার আসার অপেক্ষা করতে করতে আমি বিরক্ত হয়ে যাই আর আমার ঘুম পেতে থাকে। সেই জন্য ভাবি নিজেই গিয়ে দেখে আসি যে সে কি করছে। আমি উঠে ঘরের বাইরে গিয়ে দেখি বারান্দা ও ফাঁকা ছিল। তার সামনের ঘরটা মিলনের ছিল। আস্তে করে তার ঘরের দরজা খুলতেই আমার হুঁশ উড়ে যায়, কারণ সে তো। আমি তার ঘরের দরজা ধীরে ধীরে বন্ধ করে দিই আর ধীর পায়ে নিজের ঘরে চলে আসি। আমার মাথায় সেই কথাগুলো ঘুরতে থাকে যখন দিদি প্রথম ফোন করে। সে বলেছিল মিলন শহরে চাকরি করতে চায়, কিন্তু তুমি তো জানো আমার এখন সেই পরিস্থিতি নেই যে তাকে হোস্টেলে থাকার অনুমতি দেব। সেখানে অনেক রকমের ছেলে থাকে। আমার মিলন অনেক সহজ সরল। যদি কোনো উল্টোপাল্টা লোকের চক্করে ফেসে যায়, যদি নেশা করা শুরু করে, তুমি তো জানো আমরা কিভাবে তাকে মানুষ করেছি, কিভাবে তার দেখাশোনা করেছি। আমার ছেলে অনেক শান্ত ও অনেক সৎ, কিন্তু অনেক ছেলেরা এক জায়গায় থাকলে খারাপ কাজ তো হবেই। সেই জন্য তুমি যদি তাকে নিজের বাড়িতে রাখো তাহলে আমি শান্তি পাব। সেই সময় আমি মিলনকে এই ভেবেই বাড়িতে থাকতে দিই, কারণ আমি মনে করতাম সে আমার বোনপো নয়, বরং সে আমার ছেলের মতো। সে আমার নিজের বোনপো ছিল, আর বোনপো আর নিজের ছেলের মধ্যে কোনো তফাৎ আমি দেখি না। আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। আমি দেখেছিলাম আমার দিদির ছেলে সেই সময় নিজের ঘরে বসে সিগারেট খাচ্ছিল। আমার দিকে তার পিঠ ছিল, সেই জন্য সে কিছু জানতে পারেনি। আমি ধীরে তার ঘরের দরজা বন্ধ করে নিজের ঘরে ফিরে এসেছিলাম। আমি 100% নিশ্চিত ছিলাম যে সে নিশ্চয়ই নেশার সিগারেট খাচ্ছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না যে কি করব আর কি করব না। আমি কি করে নিজের দিদিকে মিলনের এই ব্যাপারগুলো বলবো? আমার দিদি একজন হার্টের রোগী ছিল। যদি সে জানতে পারে যে মিলন আমার সাথে কি করেছে, এটা সে শোনার সাথে সাথেই হয়তো মারা যাবে। আমি ভেবেছিলাম যে সকাল হলেই আমি মিলনকে বলবো সে যেন নিজের থাকার বন্দোবস্ত করে নেয়। আমি তাকে নিজের বাড়িতে আর রাখতে পারবো না। আমি নিজের ঘর বন্ধ করে দিয়ে শুয়ে পড়ি। সকালে আমার দরজা জোরে জোরে ধাক্কানো হচ্ছিল। আমি উঠে দরজা খুলি। যখন আমি দরজা খুলি তখন দেখি মিলন আমার দিকে অনেক রেগে তাকিয়ে আছে। দরজা কেন বন্ধ করেছিলে তুমি? সে এসে আমাকে অনেক জোরে জিজ্ঞাসা করে। সে কে যে আমাকে এইভাবে জিজ্ঞাসা করবে? তার হয়তো সমস্যা হচ্ছিল এই জন্য যে আমি তার রাস্তা বন্ধ করে দিয়েছিলাম। সে যে অন্যায় আমার সাথে করছিল, হয়তো তার চাহিদা পূরণ না হওয়ার কারণে সে এইভাবে আমার সাথে কথা বলছিল। আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি কে হও আমাকে এই রকম ভাবে প্রশ্ন করার? আমার এত জোর গলার আওয়াজ শুনে সেও একটু অবাক হয়ে গেল। তখন সে নরম গলায় বলে, মাসি রাতে তোমার শরীর ঠিক ছিল না, তাই আমার চিন্তা হচ্ছিল। আমি কখন থেকে দরজার সামনে এসে তোমাকে ডাকছিলাম, কিন্তু যখন তুমি কোনো উত্তর দিচ্ছিলে না তখন আমার চিন্তা হতে শুরু করে যে না জানি তুমি বেহুশ তো হয়ে যাওনি। সেই জন্য আমি দরজা খোলার চেষ্টা করি, কিন্তু দরজা বন্ধ ছিল। সেই জন্য আমি চিন্তিত হয়ে যাই। তুমি দয়া করে দরজা লক করো না। তার মিথ্যে নাটক আর আমার জন্য মিথ্যে চিন্তা করা দেখে আমার ভীষণ রাগ হচ্ছিল। আমি কড়াভাবে বলি, তোমাকে আমার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। আর নিজের ঘর থেকে বাইরে চলে যাই। নিজের জন্য জল খাবার বানিয়ে আর খেয়ে পাশেই এক বান্ধবীর বাড়িতে চলে যাই। আমার পাশের বাড়িতেও আমার বয়সী একজন মেয়ে থাকত। সেও বিবাহিত ছিল। যখনই আমার বর দেশের বাইরে যেত তখন সে আমার খেয়াল রাখত। আমার তার বন্ধুত্ব অনেক ভালো ছিল। তার বড় আমাকে নিজের বোনের মতো দেখত। যখনই সে বাজারে যেত তখনই আমাকে জিজ্ঞাসা করত, বোন তোমার জন্য কিছু কি আনতে হবে? যদি কিছু আনতে হয় আমাকে বলো। আমি প্রায় তাকে বাজার থেকেই জিনিস কিনতে দিতাম। কিন্তু যবে থেকে মিলন আসে তখন থেকে মিলন এসব কাজ করত। এখন আমার প্রতিবেশী নাহিদার সাথে এই কাজ ছিল যে আমার অ্যাবর্শন করতে হবে। আমার বর 2 মাস বাদে আসবে। এই পাপ আমার জীবন থেকে শেষ করে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কিন্তু আমি এটাই বুঝতে পারছিলাম না যে আমি নাহিদাকে কি বলবো। না জানি সে আমার ব্যাপারে কি ভাববে। কিন্তু আমার কোনো না কোনো মহিলাকে তো দরকার ছিলই। আমাকে তো কাজটা করতেই হবে, কারণ দিদিকে যদি সত্যিটা বলি তবে সে মেনে নিতে পারবে না। আর যদি নিজের বরকে এই সব কথা বলতাম তাহলে তো সে আমাকে আর কখনো নিজের বউ বলে মেনেই নিত না।
আমার সংসার বরবাদ হয়ে যেত। আমি যে কি জায়গায় ফেঁসে গেছিলাম তা শুধু একমাত্র আমিই ভালো করে জানতাম। আমি নাহিদাকে বলি আমার পেটে বাচ্চা আছে, আমি অ্যাবর্শন করতে চাই, সেই জন্য তুমি আমার সাথে ডাক্তারের কাছে চলো। সে আমার কথা মেনে নেয়। আমি সেই ডাক্তারের কাছে যাইনি যার কাছে আমি সব সময় চিকিৎসা করাতে যাই। আমি একজন নতুন লেডি ডাক্তারের কাছে গেছিলাম আর বলেছিলাম যে যদি আমার কাজ সে ঠিকভাবে করে দেয় তবে তাকে আমি ভালো টাকা দেব। সে মহিলা ডাক্তার রাজি হয়ে যায়, কিন্তু সেই রাতে আমার সাথে কিছুটা এরকম হয় যা দেখে আমি কেঁপে উঠি। আমি রাতে ফিরে মিলনকে বলি যে আমি তোমাকে আর নিজের বাড়িতে রাখতে চাই না, সেই জন্য সে যেন 2-3 দিনের মধ্যে নিজের থাকার ব্যবস্থা করে নেয়। আমার কথা শুনে সে অবাক হয়ে যায়। মাসি, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমার কোনো ব্যাপার না, আমি কোথাও একটা থেকে যাব, কিন্তু মাসি তুমি একা কি করে থাকবে? মিলনের কথা শুনে আমার রাগ হতে শুরু করে। আমি বলি তুমি আসার আগে আমি একাই থাকতাম, যত তাড়াতাড়ি সম্ভব নিজের জন্য থাকার জায়গা খুঁজে নাও। সে কোনো উত্তর দেয় না, কিন্তু তাকে দেখে চিন্তিত মনে হচ্ছিল। আমি নিজের ঘরে এসে শুয়ে পড়ি। এখন আমি নিজের ঘরের দরজা লক করে রাখতাম। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়ি। তারপর আমার আর কিছু মনে ছিল না। রাতে যখন চোখ খুলি তখন মনে হচ্ছিল যে আমার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু আমার ঘরে অনেক অন্ধকার ছিল। এতটাই অন্ধকার ছিল যে আমি সেই মানুষটাকে দেখতে পাচ্ছিলাম না। শুধু এটা মনে হচ্ছিল যে আমার পাশে কেউ শুয়ে আছে। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি তাড়াহুড়োয় কিছু বুঝতে না পেরে চিৎকার করতে থাকি। কিছুক্ষণের মধ্যেই আমার পাশে শুয়ে থাকা মানুষটা উঠে বসে। আমার বিছানা থেকে উঠে যাওয়ার আগেই সেই মানুষটা নিজের হাত দিয়ে আমার মুখ চেপে ধরে। এখন তো আমি অনেক চমকে গেছিলাম। আমি নিজেকে বাঁচানোর কোনো কথা চিন্তা করার আগেই সে মানুষটা বিছানার পাশে থাকা ল্যাম্প অন করে দেয়। তাকে দেখে তো আমার হুঁশ হারিয়ে যায়। আমার সামনে আমার বর ছিল। কখন বাড়ি এলো সে? সে আমাকে কিছু না জানিয়ে হঠাৎ চলে এসেছিল। সে হাসতে থাকে, বলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার ছিল। যখন আমি বাড়ি ফিরি তখন মিলন দরজা খোলে। সে জানতো আমি এখানে আছি, কিন্তু যখন আমি ঘরে আসি তখন ঘর লক ছিল। তুমি জানো জানালা দিয়ে আমাকে ভিতরে আসতে হয়েছে। তুমি তো অদ্ভুত। এখানে কে এমন অচেনা ব্যক্তি আছে যে তুমি দরজা লক করেছ? তার কথার আমি কি উত্তর দিতাম? সেই সময় আমি মন থেকে অনেক ভেঙে পড়েছিলাম। সেই জন্য রফিকের গলা জড়িয়ে আমি অনেক কাঁদতে থাকি। সে ভেবেছিল যে সে ছিল না বলে আমি উদাস ছিলাম, সেই জন্য এইভাবে হঠাৎ তাকে সামনে দেখে কেঁদে দিয়েছি। কিন্তু সত্যিটা অন্য কিছু ছিল। আমি জানতাম আমার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। সে আমাকে সান্ত্বনা দিতে থাকে। সকালে যখন আমি উঠি তখনও রফিক ঘুমাচ্ছিল। আমি অনেক চিন্তিত ছিলাম। আজ আমাকে ডাক্তারের কাছে অ্যাবর্শন করতে যেতে হবে, কিন্তু রফিকের উপস্থিতিতে এটা সম্ভব নয়। আমি এটা ভেবে চিন্তিত ছিলাম যে রফিকের কাছে কি অজুহাত দেব, কি করে এই কথাটা লুকাবো। আমি চিন্তিত হয়ে বাইরে বসেছিলাম। তখনই মিলন রান্নাঘর থেকে বেরোয়। সে নিজের ও সকলের জল খাবার বানিয়ে টেবিলে রাখছিল, আর আমাকে দেখে হাসতে থাকে আর আমাকে জিজ্ঞাসা করে মাসি মেসুকে এইভাবে হঠাৎ দেখার সারপ্রাইজ পেয়ে কেমন লাগছে। আমার তাকে দেখে ঘৃণা হয় আর তাকে জিজ্ঞাসা করি, তুমি এত নাটকীয় ব্যক্তি কেন? এত ভালো মানুষের অভিনয় কিভাবে করো তুমি? লজ্জা লাগে না তোমার? একদিকে মাসি বলে ডাকো আর অন্যদিকে চিছি। আমি এই সব দেখে দেখে বিরক্ত হয়ে গেছিলাম। সেই জন্য কোনো কিছু ভাবনা চিন্তা না করেই মুখে যা এসেছিল আমি বলে দিয়েছিলাম। কিন্তু সে এতটাই নির্লজ্জ ছিল, সে তখন আমাকে অবাক হয়ে দেখছিল। আমাকে বলে, মাসি কি বলছো তুমি? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমি এমন কি করেছি যার জন্য তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? মিলনের কথায় আমি তার দিকে অবাক হয়ে দেখি আর নিজের ঘরে চলে যাই। রফিক তখনও ঘুমাচ্ছিল। আলমারি থেকে নিজের রিপোর্ট বের করি আর ঘরের বাইরে চলে আসি। মিলন টেবিলের পাশে দাঁড়িয়েছিল। আমি সেই রিপোর্ট তার মুখের উপর ছুঁড়ে মারি আর তা তার মুখের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। আর বলি, এটা পড়ো আর নিজের নোংরা মুখ নিয়ে রফিকের উঠার আগে আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাও। আমি ওকে রেগে রেগে এই কথাগুলো বলি।
কারণ আমি চাইতাম না কোনোভাবে রফিক এই কথা জানতে পারুক। মিলন রিপোর্টটা মাটি থেকে তুলে খোলে। যখনই সে সেই রিপোর্ট পড়ে তখন তার মুখের রং ফিকে হয়ে যায়, তার হুঁশ উড়ে যায়। তার কিছু বলার আগে রফিক বারান্দায় আসছিল, জানি না কিভাবে, কিন্তু সে সোজা মিলনের কাছেই আসছিল আর রিপোর্ট তার হাত থেকে নিয়ে পড়তে শুরু করে। সেটা দেখে তো আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমার সংসার নষ্ট হয়ে যাবে, রফিক তো আমাকে তালাক দিয়ে দেবে। আমার খুব বাজেভাবে মাথা ঘুরে যায় আর আমি পড়ে যাই। যখন আমার হুঁশ আসে তখন দেখি আমি হাসপাতালে আছি। আমার হাত কাঁপছিল আর রফিক আমার দিকে দেখছিল। আমার তো আত্মা কেঁপে গেছিল। মিলন ও সেখানেই দাঁড়িয়েছিল। আমি রফিককে দেখে কাঁদতে থাকি। আমি বলি আমার কোনো দোষ নেই। মিলন আমাকে ঘুমের ওষুধ দিত। আমি কিছু জানি না। আল্লাহর দোহাই আমাকে তালাক দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বিছানায় শুয়েই তার হাত ধরে তার কাছ থেকে ক্ষমা চাইছিলাম। সে এসে আমার হাত ধরে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছাড়ব না। আমি আবার নতুন করে তোমার টেস্ট করিয়েছি। তুমি গর্ভবতী নও। হয়তো অন্য কারোর রিপোর্ট তোমার রিপোর্টের সাথে বদলে গেছিল। না তুমি দোষী আর না মিলন এর কোনো দোষ আছে।